এক শ্রেণীর জাউরা আছে, দেখবেন বলবে আইসে আমি সহ কয়েকজন নাকি দেশটারে অস্থির করে রাখছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজ আমি আপনাদেরকে সেই দিগম্বর ব্রাহ্মণ পণ্ডিতের কথা বলবো। তিনি বাংলাদেশ থেকে নির্বাসিত। তিনি হিন্দু পণ্ডিত, ভারতের আশকারায়, ভারতের সার্বিক সহযোগিতায় বাংলাদেশের আধুনিক শিক্ষা বঞ্চিত তৌহিদি জনতার কাছে পয়গাম্বর হয়ে গেছেন। নিজে হিন্দু ব্রাহ্মণ হয়েও বাংলাদেশের মুসলমানদের সে ইসলাম শেখায়। আহা, ইসলাম এবং মুসলমানদের জন্য তার সে কি দরদ, সে কি ফরিয়াদ। সে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় থেকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ রয়ের হয়ে কাজ করছেন। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা, কারণ তিনি সারাক্ষণ ভারত বিরোধী বক্তব্য দেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 14 গোষ্ঠী উদ্ধার করেন। তিনি ভারত সমর্থিত আওয়ামী লীগ সরকার এবং ফ্যাসিস্ট হাসিনার কট্টর সমালোচক। তিনি ভারতীয় পণ্য বর্জনের জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করেছেন। ভারত বাংলাদেশকে কিভাবে শাসন করছে, শোষণ করছে, ধ্বংস করছে, এ সকল ঘটনা প্রবাহই তার ভিডিওর প্রধান বিষয়। এই কারণে তিনি তার মুরিদ, ভক্ত আশেকানদের কাছে প্রশ্নাতীতভাবে প্রাণপ্রিয় পিনাকি দাদায় পরিণত হয়েছেন। তিনি বাংলাদেশের কিছু উচ্চ শিক্ষার সার্টিফিকেটধারী, মগজহীন, প্রজ্ঞাহীন, ধর্মান্ধ জামাত শিবির আর কিছু ওহাবি ভাবধারার মানুষদের টার্গেট করে তার সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ভিডিও বানিয়ে ভিউ বাণিজ্য করছেন। জামাত ইসলামী বাংলাদেশে ভোটে জিতে যদি সরকার গঠন করে, তারপরে কি করলে টিকে থাকতে পারবে? ইউটিউব আর ফেসবুক থেকে তার মাসে ইনকাম কোটি টাকারও বেশি। তার ইনকাম নিয়ে কারো সমস্যা হওয়ার কথা নয়, কারণ সোশ্যাল মিডিয়া থেকে মাসে $মিলিয়ন কামাই করার মতো মানুষও অনেক আছেন। কিন্তু সমস্যা হচ্ছে, এই পিনাকি ভট্টাচার্য তার কুফুরি জ্ঞান দিয়ে বাংলাদেশের মধ্যে যেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন, সেটি অনেক বড় আশঙ্কাজনক। তার প্রধান টার্গেট ধর্মান্ধ উগ্রবাদী গোষ্ঠীকে উস্কানি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করা। দর্শক, বেশি উতালা হবেন না, একটু ধৈর্য ধরে ভিডিওর শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন পিনাকি ভট্ট কিভাবে রয়ের হয়ে কাজ করছে, কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে, পিনাকি কিভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চাচ্ছে। ইন্ডিয়া সব ধরনের সংঘাতের জন্য দায়ী বাংলাদেশে। এখন অনেকে কইবেন, দাদা আপনি কিছু হইলে ইন্ডিয়ারে ঠাইনা নেন। দিনরাত ভারতকে গালি দিলে, ভারতের গোয়েন্দা সংস্থা রকে গালি দিলে, অথবা রয়ের বিরুদ্ধে ভিডিও বানালেই সেই লোক র বিরোধী হয়ে যায় না। পৃথিবীর বড় বড় গোয়েন্দা সংস্থার কর্মকৌশল অতি বিচিত্র। আপনার কাছে কি প্রমাণ আছে র এবং ভারতকে গালি দেওয়ার জন্য পিনাকির মতো ভাড়াটিয়া লোককে তারা নিয়োগ করেনি? আপনার কাছে কি প্রমাণ আছে পিনাকি ভট্টাচার্যের প্রতিটি অবস্থানে রয়ের মাধ্যমে তার নিরাপত্তা বিধান করা হয়নি? বাংলাদেশের কতজন মসজিদের ইমাম রয়ের এজেন্ট হয়ে কাজ করছে? বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে কতজন আছে রয়ের এজেন্ট? সেই খবর আপনি আমি না জানলেও পিনাকি ভট্টাচার্য ঠিকই জানেন। শহীদ ওসমান হাদিকে কারা, কেন, কোন উদ্দেশ্যে হত্যা করেছে, এই সত্যটি জানতে হলে পিনাকি ভট্টাচার্যকে রিমান্ডে নিতে হবে। সে এই বিষয়টি সব থেকে ভালো জানে। ওসমান হাদি হত্যার দায় পিনাকিকে নিতে হবে। ওসমান হাদি হত্যার দায় ভারতকে নিতে হবে। ওসমান হাদির হত্যার দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে পিনাকি পার পেতে পারবে না। বাংলাদেশের বিশ্লেষকরা তো বলেছেন, ওসমান হাদির হত্যার পেছনে র আর পিনাকির হাত আছে। পিনাকি যেইভাবে আওয়ামী লীগ সরকারের আমলে অতি নিরাপদে ভারতে পালিয়ে যায়। অদ্দূর যাইতে দিবে না এই পর্যন্ত। ভাই দাঁড়ান, যায় না। খোদা হাফেজ, খোদা হাফেজ। দাদা আল্লাহ হাফেজ। কিছু নাই, আর কিছু নাই। ভেরি ফেমানিল্লাহ। কমফোর্টেবল। চলে যান। রয়ের সার্বিক তত্ত্বাবধানে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত থেকে থাইল্যান্ড হয়ে তিনি ফ্রান্সে যায়। আপনার মনে একবারও কি প্রশ্ন জাগে না, কারা তার এই দীর্ঘ সফর এতটা সহজ করে দিয়েছে? ঠিক একইভাবে উসমান হাদির হত্যাকারী ফয়সাল, করিম মাসুদ এবং আলমগীর শেখও ভারতে পালায়। পিনাকির মতো এতটা নিরাপদে তারা কিভাবে ভারতে পাড়ি দেয়? বাংলাদেশে ইনকিলাব মঞ্চের সভাপতি ছিলেন উসমান হাদি, কিন্তু ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার প্রধান উপদেষ্টা হচ্ছেন এই পিনাকি ভট্টাচার্য।
ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান মানুষের মুখে কে তুলে দিয়েছে? মানুষকে ধরে ধরে জয় বাংলা করে দেব এমন বিভৎস নৃশংসতার মানসিকতাকে কে ইন্ধন দিয়েছে? এই সকল প্রশ্ন আপনাদের মনে আসে না? কেন আসে না? আল্লাহ তো আপনাকেও সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছে। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠত্বের প্রতি শ্রদ্ধা রেখে হলেও নিজেকে একবার প্রশ্ন করেন, এই হাদিকেই কেন গুলি করা হলো? কে হাদিকে গুলি করছে তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি। দেখলেন তো কিভাবে এই গিরগিটি তার রং বদল করে। পিনাকি ভট্টাচার্য ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিশ্বস্ত ভাড়াটিয়া শত্রু। বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থার বিশ্বস্ত শত্রুর দরকার হয়। এই সকল বিশ্বস্ত শত্রুর মাধ্যমেই তারা তাদের অবিশ্বাসী বন্ধুদের চিহ্নিত করে। পিনাকির ভারত বিরোধী অবস্থানের কারণে বাংলাদেশের সত্যিকারের ভারত বিরোধীরা এখন পিনাকির কাছের মানুষ। পিনাকিকে যেদিন তারা চিনতে পারবে ততদিনে অনেক দেরি হয়ে যাবে। বিশ্বের কয়েকটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা যেমন ইসরায়েলের মোসাদ, রাশিয়ার কেজিবি, ভারতের র, পাকিস্তানের আইএসআই এবং যুক্তরাজ্যের MI6 আর আমেরিকার CIA, এই গোয়েন্দা সংস্থাগুলো তাদের পার্শ্ববর্তী অথবা তাদের জন্য নিরাপত্তা হুমকি আছে এমন দেশে বিশেষ কার্যক্রম পরিচালনা করে। এই কারণে বাংলাদেশের মতো দেশে রয়ের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। পিনাকির মতো হ্যামিলনের বাসিওয়ালারা হচ্ছে ভারত এবং রয়ের জন্য মিলিয়ন ডলারের সম্পদ। বাংলাদেশের ভেতরে পিনাকির এখন একমাত্র কাজ হবে বিএনপি বিরোধী প্রোপাগান্ডা ছড়ানো। যে কোনোভাবে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেয়া যাবে না, এটাই সব থেকে বড় অ্যাসাইনমেন্ট। যে কারণে পিনাকি 80 ঊর্ধ্ব বেগম খালেদা জিয়া চরিত্র হনন করতেও ছাড়েনি। সেই কোথাকার কোন অখ্যাত ভুয়া মুক্তিযোদ্ধার উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের জাঞ্জুয়া গল্প টেনে এনে আওয়ামী লীগকে সাথে জড়িয়ে খালেদা জিয়ার চরিত্র হনন করেও ভিডিও তৈরি করেছে এই পিনাকি। অথচ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই ধরনের ফালতু ভিডিও বানানোর দরকার ছিল না। তার ভিডিও দেখে আপাতত অনেকের মনে হবে খালেদা জিয়ার বিরাট উপকার করেছেন, খালেদা জিয়ার প্রতি তার অগাধ সম্মান, অগাধ ভালোবাসা, সে বিরাট বিএনপি প্রেমী। কিন্তু যার বোঝা দরকার সে ঠিকই বুঝেছে পিনাকির আসল উদ্দেশ্য কি। বাংলাদেশের ভিতরে বড় কোনো গোলযোগ সৃষ্টি করার জন্য জগতের হেন কোনো নোংরা কাজ নাই যা এই পিনাকিকে দিয়ে এখন করানো যাবে না। খালেদা জিয়ার সাথে জানজুয়া নামের এক পাকিস্তানি কর্নেলের খাতির ছিল, মানে কোয়ারসা একটা ইটিশ পিটিশ ছিল আর কি। তো সেই পাকিস্তানি কর্নেলের আতিথেয়তায় খালেদা জিয়া ঢাকা ক্যান্টনমেন্টে ছিল। তাই অনেক চেষ্টা করিয়াও জিয়া লোক পাঠায়ও খালেদা জিয়াকে নিয়ে যাবার পারেনি। তো এই জানজুয়া এতই পছন্দ ছিল খালেদা জিয়ার যে জানজুয়া যখন পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ হয়ে মারা যায় 1993 সালে, তখন খালেদা জিয়া প্রোটোকল ভেঙে শোক বার্তা পাঠাইছিল। এটা হইতেছে এই শোক বার্তা, পত্রিকা ছাপা হয়েছিল। এখন তার নিত্যদিনের কাজ হচ্ছে তারেক রহমান এবং বিএনপি বিরোধী ভিডিও তৈরি করা। এরই মধ্যে তারেক রহমান এবং বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য, তৌহিদি জনতাকে উস্কে দেওয়ার জন্য অনেকগুলো ভিডিও তৈরি করেছেন তিনি। পিনাকি এখন বিএনপিকে ভারতীয় দালাল বানানোর নতুন ষড়যন্ত্রে লিপ্ত। তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে প্রতি সপ্তাহে একাধিক ভিডিও বানায় এই পিনাকি। জামাত শিবির বট বাহিনী সেই সকল ভিডিও নিয়ে মহা উত্তেজনায় আছে। পিনাকি ভট্ট জানে ভবিষ্যতে বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসলে ভারতের গোয়েন্দা সংস্থা র তাকে যেই অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটি বাস্তবায়ন করা সহজ হবে না। তাই যে কোনো মূল্যে সে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। এর কারণ হচ্ছে বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশে যেই জাহেলিয়াত তৈরি হবে সেই জাহেলিয়াত দমনে ভারত এগিয়ে আসবে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলেই ভারত বাংলাদেশ আক্রমণ করার জন্য একটা পথ খুঁজে পাবে। পিনাকি জামাতের বর্তমান আমির চুম্মা শফিককে মিশরের মুসলিম ব্রাদারহুডের কয়েক মাসের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সাথে তুলনা করে ভিডিও বানিয়ে ফেলেছে। সবাই জানে মুরসি কতদিন ক্ষমতায় ছিল, হুসনে মোবারকের বদলে তাকে কারা ক্ষমতায় এনেছে, আবার কারা তাকে ক্ষমতাচ্যুত করে জেলের ভিতরেই মেরে ফেলেছে। পিনাকি মানুষকে বোকা বানানোর কোনো কৌশলই হাতছাড়া করতে চাচ্ছে না।
জামাত ইসলামী বাংলাদেশে ভোটে জিতে যদি সরকার গঠন করে, তারপরে কি করলে টিকে থাকতে পারবে আর কি করলে মুরসির মতো হুড়মুড় কইরা পড়ে যাবে, সেটা একটু বিস্তারিত বুঝে দেখা দরকার। প্রতিটি শক্তিশালী গোয়েন্দা সংস্থার কাজ হচ্ছে নিজ দেশের পক্ষে গোয়েন্দাগিরি করা। আর গোয়েন্দাগিরির প্রধান শর্ত হচ্ছে গোয়েন্দারা যে কোনো মূল্যে তাদের আত্মপরিচয় গোপন করবে। গোয়েন্দারা তাদের নিজের পরিচয় সাধারণ মানুষের সামনে ভিন্নভাবে তুলে ধরবে, যেন কেউ কোনোভাবেই তার আসল পরিচয় জানতে না পারে। গোয়েন্দারা ধরা পড়লে আত্মহত্যার জন্য সায়ানাইডের মতো বিষাক্ত কেমিক্যাল পর্যন্ত ব্যবহার করে, যেন কেউ কোনো তথ্য বাহির করতে না পারে। যদি কোনো গোয়েন্দার আত্মপরিচয় প্রকাশ পায়, তাহলে সে আর গোয়েন্দা থাকে না, তাকে ভিন্ন কাজে নিয়োগ দেয়া হয় অথবা অবসরে পাঠানো হয়। বাংলাদেশে যারা কথায় কথায় ভিন্ন মতের ভিন্ন আদর্শের মানুষদের ভারতের রয়ের এজেন্ট বলে ট্যাগ দেয়, তারা কি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা রাখেন? দর্শক, আপনাদের মনে থাকার কথা, 2023 সালের 18 জুন ভারতের খালিস্তান আন্দোলনের অন্যতম শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে কানাডায় হত্যা করেছে র। ব্রিটিশ কলম্বিয়ার সারি প্রদেশে গুরুদ্বারার সামনে প্রকাশ্যে গুলি করে হত্যাকারীরা পালিয়ে যায়। 2 অজ্ঞাত বন্দুকধারী তাকে গুলি করে হত্যা করে। কানাডিয়ান পুলিশ এটিকে টার্গেট শুটিং হিসেবে বিবেচনা করেছে। কানাডার মতো উন্নত দেশেও সেই হত্যাকারীদের কোনো হদিস আজও পাওয়া যায়নি। সেই হত্যাকাণ্ডের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছিলেন ভারতের গোয়েন্দা এজেন্টরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। Over the past number of weeks, Canadian security agencies have been actively pursuing credible allegations of a potential link between agents of the government of India and the killing of a Canadian citizen, Hardeep Singh Nijjar. Possible terms, I continue to urge the government of India to cooperate with Canada to get to the bottom of this matter. ভারত সরকার পরিষ্কারভাবে সেই অভিযোগ অস্বীকার করেছে। কানাডার প্রধানমন্ত্রীকে ধমক দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রী জয়শঙ্কর। জাস্টিন ট্রুডোর এখন ক্ষমতা নাই, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার গোয়েন্দা সংস্থার বহাল তবিয়তে আছে। আপনাদের বিবেকে কি এই আশঙ্কা একবারও আসে না? পিনাকি ভট্ট যে পরিমাণ ভারত বিরোধী প্রোপাগান্ডা ভিডিও বানায়, এ বিষয়ে ভারতের গোপন সম্মতি না থাকলে পিনাকি প্যারিসে থাকুক আর মঙ্গল গ্রহে থাকুক, এতদিনে তার হাড্ডি তো দূরের আলাপ, তার ছাইও খুঁজে পাওয়া যেত না। বাংলাদেশকে ইন্ডিয়া কি দেখতে চায় আর বাংলাদেশ কি হয়ে উঠতে চায়, এই দুয়ের দ্বন্দ্ব বাংলাদেশকে অশান্ত করে রাখছে। বগুড়া জেলায় 1967 সালে ব্রাহ্মণ পরিবারে জন্ম নেয়া পিনাকি ভট্টাচার্য তার পূর্বপুরুষের পেশা পূজা অর্চনার মতো জীবিকায় নিয়োজিত হননি। তার বাবা অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। পারিবারিকভাবে বামপন্থী রাজনীতি দিয়ে তার শুরু। তিনি একসময় বাংলাদেশের চরমভাবে ব্যর্থ বাম রাজনীতির নেতা ছিলেন। তিনি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করতেন। একটা সময়ের পর বাংলাদেশের বাম রাজনীতির নেতারা হয়তো পথভ্রষ্ট হয় অথবা পাগল হয়ে যায়। পিনাকি প্রথমটা হয়েছেন, আর দ্বিতীয়টি হয়েছে তার দীক্ষাগুরু ফরহাদ মজার। পিনাকি চিকিৎসা শাস্ত্রে শিক্ষা লাভ করেছেন। নিজে ডাক্তার হলেও কোনোদিন কারো চিকিৎসা সেবা করেছেন এমন ঘটনা শোনা যায় না, বরং তার বিরুদ্ধে ঔষধ ব্যবসা এবং নকল ঔষধ উৎপাদনের ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ আছে। তার বিরুদ্ধে শিশুদের জন্য বিপজ্জনক ঔষধ উৎপাদনের সাথে জড়িত থাকার অভিযোগও আছে। তিনি তার পারিবারিক পেশা, সামাজিক পেশা বাদ দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানকে ইসলামের নামে প্রোপাগান্ডা ছড়িয়ে বোকা বানাচ্ছে, অথচ তিনি নিজে ইসলাম গ্রহণ করেননি। তার কথিত স্ত্রী মুসলমান। শরিয়া মোতাবেক আহলে কিতাবের অনুসারী না হলে কোনো মুসলমানকে বিবাহ করার আগে তাকে অবশ্যই শাহাদা পড়ে ইসলাম গ্রহণ করতেই হবে। কেউ যদি ইসলামের এই বিধান অনুসরণ না করেন, তবে তাদের দুজনেই জিনার মতো কবিরা গুনায় লিপ্ত থাকবেন। তার পরিবার এবং পরিবারের সদস্যদের নিয়ে তেমন কিছু বলতে চাই না, সেটা বলা উচিত হবে না। তিনি বাংলাদেশের মুসলমানদের উপর প্রতিশোধ নেয়ার জন্য, শুধু টাকা কামানোর জন্য, শুধু ক্ষমতার কাছাকাছি থাকার জন্য ক্রমাগত প্রোপাগান্ডা ভিডিও বানাচ্ছেন। বাংলাদেশের পালাতক ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ভিডিও বানিয়ে তিনি জনপ্রিয় হয়েছেন। হাসিনা বিরোধীদের বিশ্বস্ততা অর্জন করেছেন। তিনি একসময় শাহবাগী ছিলেন।
যুদ্ধ অপরাধী জামাতিদের ফাঁসি চেয়েছেন। এটা তখন 2013 সালে চিৎকার মারতেছিল শাহবাগে গিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, ফাঁসি চাই ফাঁসি চাই। শাপলা চত্বরের ম্যাসাকারকে সে লেজিটিমাইজ করতেছিল। যেই দাবিটা এসছে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার, একটা জিনিস বুঝতে হবে, জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর। জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, যারা গণহত্যা চালিয়েছে, যারা সেই আর্মিকে, পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম। সো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে, এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি। প্রায় 60 বছর বয়সী পিনাকি ভট্ট এমন একজন শিক্ষিত বর্ষিয়ান মানুষ, তিনি দেশের তরুণ সমাজের রোল মডেল হতে পারতেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার মুখের অশ্লীল ভাষা, তার অশ্লীল দেহভঙ্গি দেখে অনেকেই বলছেন পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তার ভিডিও দেখা যায় না। তার অধিকাংশ ভিডিও অশ্লীল, যা কিনা শুধুমাত্র 18+ বয়সীদের জন্যই প্রযোজ্য। তোমার ডান্ডা কেটে ওর মধ্যে তারাবাতি ঢুকায়, ডান্ডা কেটে ফেললে তো আর খারাপই না, ওটা তারাবাতি ঢুকায় তোমার মধ্যে হান্দায় দেওয়া হবে। বাংলাদেশের ভবিষ্যতের জন্য সব থেকে বড় দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশকে নিয়ে ভারতের সুদূর প্রসারী পরিকল্পনা। সেই ক্ষেত্রে ভারতের জন্য পিনাকির মতো জনপ্রিয় বিশ্বাসঘাতক দরকার। এর চাইতেও বড় হুমকি হচ্ছে স্বাধীনতা বিরোধী উগ্রবাদী জামাত শিবির এবং তাদের চীনপন্থী দোসররা। পিনাকি এখন বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে তামাশা করে, মুক্তিযোদ্ধাদের নিয়ে ফানি ভিডিও বানায়, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে ধিক্কার দেয়। আমি 1971-এর ঘটনাকে মুক্তিযুদ্ধ বলি না, কারণ যেই যুদ্ধে আমাদের মুক্তি ঘটে না তারে মুক্তিযুদ্ধ বলাটা ভণ্ডামি। আসলে জামাতের বিশ্বস্ত হওয়ার জন্য পিনাকির এই সকল নাটক। পিনাকি এখন জামাতের দালালি করে। 1971 সালে স্বাধীনতা বিরোধীরা কারা, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে কারা, লক্ষ লক্ষ নারীদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার জন্য জামাত অনুতপ্ত। জামাত প্রকাশ্যে ক্ষমা চায়, বারবার ক্ষমা চায়, যদিও এই ক্ষমা চাওয়া তাদের লোক দেখানো, ভোটের কৌশল মাত্র। জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু পিনাকি জামাতের চাইতে অনেক বড় স্বাধীনতা বিরোধী পাকিস্তান প্রেমী। ওর ভাবখানা এমন যে জামাতের চাইতেও সে বড় জামাত, সে আলেম উলামাদের চাইতেও বড় ইসলামিস্ট। জামাতের আমির সদল বলে চীনে যায়, চীন সরকারকে তোয়াজ করে, কিন্তু চীনের হাজারো মুসলমানের উপর চীন সরকারের অত্যাচার নিপীড়ন নিয়ে জামাতের আমির কোনো কথা বলে না। পিনাকিও চীন সরকারের আমন্ত্রণে চীনে যায়, ভিডিও বানায়, বাংলাদেশের মুসলমানদের জন্য চোখের জল ফেলায়, কিন্তু চীনের মুসলমানদের উপর অমানবিক নির্যাতন নিয়ে পিনাকি কিচ্ছু বলে না। যে আমার কাছে নানা দিক থেকে নানা ধরনের লোক জানতে চাইতেছে জামাত ক্ষমতায় আসলে কি করবে। অনেকে চায়না গেছে উঠেও জানতে চাইছে। জামাতের হাত ধরে চীনের কাছ থেকে পাওয়া তথ্য পিনাকি ভারতকে সরবরাহ করে। এক ঢিলে পিনাকি দুই পাখি মারে। পিনাকি এক এক সময় ধর্মীয় পরিচয় বদলায়, কখনো আস্তিক, কখনো নাস্তিক, সবই তামাশা। আসলে সে একজন উগ্রবাদী হিন্দু ব্রাহ্মণ এবং বিজেপি আরএসএস এর মতো কট্টর হিন্দু। বাংলাদেশের ধর্মান্ধ বটর বাহিনী এর কিছুই বোঝে না। আমি তো নাস্তিক ছিলাম, একদম পার নাস্তিক। সেইখান থেকে আমি বিশ্বাসীতে পরিণত হয়েছি। আমি সৃষ্টিকর্তার দিব্য উপস্থিতি আমার মধ্যে টের পাই। এখানে পিনাকি যেই সৃষ্টিকর্তার কথা বললেন, সেই সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ নাকি ব্রহ্মা? বিশ্লেষকরা বলছেন পিনাকি আসলে বাংলাদেশকে ইউক্রেনের মতো করুণ বিপর্যস্ত রাষ্ট্র বানাতে চায়। একজন কট্টর হিন্দু হিসেবে এটাই হবে বাংলাদেশের মুসলমানদের উপর পিনাকির সব থেকে বড় প্রতিশোধ। এটি পিনাকির অতি হিন্দুত্ববাদী প্রতিশোধ। পিনাকি বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। যেই তৌহিদি জনতা হিন্দু নির্যাতন করে, পিনাকি তাদেরকে সুকৌশলে ব্যবহার করছে। পিনাকি বাংলাদেশের মুসলমানদের মনে প্রাণে ঘৃণা করে, কিন্তু দেখায় অন্য কিছু। মুসলমানদের একমাত্র নির্ভরযোগ্য আইন কাঠামো হলো শরিয়া আইন, যা কুরআন এবং সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উম্মাহকে এক সূত্রে গাঁথে। বাংলাদেশের মুসলমানদের পিনাকি কঠিন শাস্তি দেবেই দেবে। প্রথম প্রতিশোধ তিনি নিয়েছেন, নিজে হিন্দু হয়ে ধর্ম বদল না করে একটি মুসলমান মেয়েকে বিয়ে করেছেন। আমি এই প্রচারটা করতে চাই নাই, কারণ আমি মুসলমান না। দ্বিতীয়টি হচ্ছে
বাংলাদেশে হাজারো আলেম উলামা মুফতি মুহাদ্দিস থাকার পরও লক্ষ লক্ষ তৌহিদি জনতাই হিন্দু ব্রাহ্মণের কাছ থেকে ইসলামের শিক্ষা নিচ্ছেন। পিনাকি খুব কায়দা করে কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে বক্তব্য দেয়, মুসলমানদেরকে ইসলামের সবক দিয়ে প্রতিনিয়ত বোকা বানাচ্ছে। হক্কল্লা যেমন জিনা, চুরি, মদ পান, এইগুলা আল্লাহর অধিকার হিসাবে ধরা হয়। তার ভাব দেখলে মনে হয় তার কোরআন হাদিসের জ্ঞান আমাদের আলেমুল আমাদের চাইতেও অনেক বেশি। পিনাকি ইসলামের ইতিহাস এবং আধ্যাত্মিকতাকে ধ্বংস করার জন্য ভুলভাল ইতিহাস বুঝিয়ে বারবার পরোক্ষভাবে মুসলমানদের মধ্যে মাজার ভাঙার উস্কানি দেয়। ভারতে বিজেপি সরকার ভারতীয় মুসলমানদের ঐতিহ্যবাহী মাজার ভাঙে, আর বাংলাদেশে পিনাকির উস্কানিতে তৌহিদি জনতা মাজার ভাঙে। পিনাকি হাসে, কারণ সে জানে কিভাবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। বাঙ্গ প্রগতিশীলরা মাজার প্রেমিক হয়ে উঠছে, আর বাংলাদেশের সাধারণ মুসলমান জনতার একটা বড় অংশ মাজারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এর মধ্যে একটা অংশ সহিংসভাবে মাজার গুড়াই দিতেছে। বাংলাদেশ ভারতের পেটের ভিতরে থাকা ভারতের জন্য ক্যান্সারের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ভারত বিপুল সম্ভাবনার বাংলাদেশকে না পারে সইতে, না পারে গিলতে। ভারত সব সময় বাংলাদেশ বিষয়ে একটি সুবর্ণ সুযোগের অপেক্ষায় থাকে। স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া লাগানোর বহু চেষ্টা করেছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধ নির্মাণ করে বাংলাদেশের মানুষদের পানির কষ্ট দিচ্ছে। সীমান্তে গরিব দুঃখী বাংলাদেশিদের হত্যা করা ভারতের কাছে পাখি শিকারের মতো আনন্দ। বিগত আওয়ামী লীগ সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারত তাদেরকে অন্যায্যভাবে সমর্থন দিয়েছে, যার বিনিময়ে তারা বাংলাদেশের কাছ থেকে বন্দর, আন্তঃরেল সংযোগ, করিডোর সহ বহু প্রকারের বাণিজ্যিক সুবিধা নিয়েছে। ভারত বর্তমান বিশ্বের একটি পরাশক্তি। বাংলাদেশের কাছ থেকে তারা সব সময় সুবিধা নেয়, কখনো বেশি কখনো কম। বাংলাদেশ প্রশ্নে তাদের কখনো কোনো বিষয়ে লস হয় না। তাই যেই ক্ষমতায় থাকুক কখনো কম লাভ হয়, কখনো বেশি লাভ হয়। এমনকি ইউনূস সরকারের আমলেও ভারতের বাণিজ্যিক সুযোগ সুবিধা প্রায় একই ছিল। 1971 সালে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ সামরিক হোক কিংবা বেসামরিক হোক সবসময় স্বাধীনতার সপক্ষের শক্তির দ্বারাই পরিচালিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক কালে বাংলাদেশে ভারতের চিরশত্রু পাকিস্তানপন্থী জামায়াতের উত্থান ভারতকে কিছুটা হলেও বিচলিত করেছে। এই কারণে বাংলাদেশ নিয়ে ভারতের ফরেন পলিসিতে বিরাট পরিবর্তন চলছে। There are people liberated by the student movement, including criminals who were in prison before this movement burst the prison gates open. You've had the previously banned Islamist elements, including the Jamaat-e-Islami and others who are out on the streets. And all of these people have created a kind of mob rule. ভারত তাদের নিশ্চিত শত্রু জামাতের সাথেও যোগাযোগ রক্ষা করে চলছে। জামাতের আমির গোপনে ভারতের সাথে বৈঠক করছে, যদিও সংবাদ সংস্থা রয়টার্স সেটি ফাঁস করার আগ পর্যন্ত জামাত সেটি গোপন রাখার চেষ্টা করেছে। জামাতকে এই কাজে সার্বিক সহায়তা দিয়েছে পিনাকি ভট্ট। বলেছি না, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে পিনাকির মতো অনেক ধরনের ভারতীয় গোয়েন্দা সক্রিয়ভাবে ভারতের জন্য কাজ করছে। Bangladesh's contradictions cannot be resolved by diplomacy alone. Yunus's government is not a stabilizing force. It is presiding over fragmentation. বাংলাদেশে সামরিক আক্রমণ চালানোর জন্য ভারতের একটি কারণ দরকার। বাংলাদেশ ভারতের অংশ হয়ে গেলে ভারতের 7 সিস্টার্স সহ হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে। আর সেই কারণটি যদি হয় জামাতের মতো মগজহীন উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর উত্থান, তখন হয়তো ভারত হামলার কারণে আন্তর্জাতিক সমর্থন পেয়েও যেতে পারে। জামায়াতের চুম্মা শফিকের মতো একজন অপদার্থ শিশুকামী উগ্রবাদীকে দিয়ে মানুষের ধর্মীয় আবেগকে হয়তো কিছুটা বিচলিত করা সম্ভব, কিন্তু সেই আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বাংলাদেশের সুবিশাল সমুদ্র বন্দর এবং বাণিজ্যিক সম্ভাবনা ভারতের জন্য অনেক লোভনীয় অঞ্চল হতে পারে। তাই বাংলাদেশকে যদি ইউক্রেনের দুর্ভাগ্য পেয়ে বসে, সেই আতঙ্ক প্রতিটি দেশপ্রেমিক সচেতন বাংলাদেশী থাকা দরকার। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে যদি এমন কোনো বিপর্যয় তৈরি হয় যার ফলে বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য ভারতের বিরাট সুযোগ তৈরি হয়, পিনাকিরা আছে সেই গভীর ষড়যন্ত্রে।
পিনাকি ভট্টরা খুব ভালো করেই জানে ভারতের মতো বিশ্ব পরাশক্তির সাথে যুদ্ধ করে বাংলাদেশ কতক্ষণ টিকে থাকবে। 1947 সালে পাকিস্তান গঠনের মাধ্যমে বাংলাদেশ ভারত থেকে আলাদা হয়ে যায়। ভারত সেই দুঃখ কিভাবে বলবে, আজও বলতে পারেনি। পিনাকি মাঝে মাঝে জামাতের পক্ষ হয়ে পাকিস্তানের দালালি করে আর হাসে, হে বঙ্গু মমিন, তোমরা কত বোকা, তোমরা এত বোকা কেন? বাংলাদেশের পাশে এমন একটি সীমান্ত রাষ্ট্রও নাই যারা বাংলাদেশের বন্ধু। ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ শুরু হলে দক্ষিণে অথই বঙ্গোপসাগর ছাড়া আর কোথাও আশ্রয় নেবে বাংলাদেশি জনগণ? বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতা এতই গোয়ার, তারা নিজের চোখকেও বিশ্বাস করে না, নিজের কানকেও বিশ্বাস করে না, শুধু পিনাকি দাদাকে বিশ্বাস করে। তারা জানে না, হয়তোবা কোনোদিন জানবেও না, ভারত এবং পিনাকি ভট্টরা আসলে কি চায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।